ঘটনাটা আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা এবং লিসেনাররা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আবার নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, আমি গত সপ্তাহে প্রথম এপিসোড করেছিলাম আমার এই চ্যানেলে। অনেকজনে শুনেছেন এবং অনেকজনে লাইক করেছেন, কমেন্ট করেছেন। যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আজকেও নতুন কিছু এপিসোড নিয়ে আসলাম, নতুন কিছু কাহিনী গল্প নিয়ে আসলাম ভৌতিক, যেটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হলো ডিসক্লেমার। যারা হার্টের সমস্যা আছে, যাদের 18+ নিচে আছে বাচ্চারা, তারা এই ঘটনাটি শুনবেন না। কেননা আমি চাই না ঘটনা শুনতে যে কারো ক্ষতি হোক। কেননা ভয়ানক ভৌতিক গল্প সবাই কিন্তু নিতে পারে না। এই জন্য আমি এই ডিসক্লেমার আপনার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনার নিজের সাথে যদি কোনো ঘটনা থাকে অথবা ঘটে গেছে, অলরেডি রিসেন্টলি ঘটছে অথবা অনেক আগে, সমস্যা নেই। আপনি চাইলে খুব সহজে সবাইকে শোনাতে পারেন। এটার জন্য আপনাদের আমার একটা মেলে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে। আপনি চাইলে অডিও কল নিজেই আপনি রেকর্ড করে পাঠাতে পারেন, আপনি চাইলে টেক্সট পাঠাতে পারেন। যে কোনো ওয়েতে আপনি কিন্তু আপনার ঘটনা আমার কাছে পৌঁছাতে পারেন। আমি জিমেলটা বলে দিচ্ছি। জিমেলটা হলো jewelshow388@gmail.com। এই মেলে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, এবং এই ঘটনা আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব, যারা আমার রিসেলেন্টরা আছে। তার কথা আজকে বেশি একটা বাড়াবো না, প্রথমেই মূল ঘটনায় চলে যাব। এবং এপিসোডটা আজকে দারুণ হবে। আশা করি আমার কিছু অভিজ্ঞতাও শেয়ার করব। এই জন্য যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে ফেলেন। যেহেতু বেল আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে ভিডিওটা আমার চলে যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, হয়তো অনেকজনে জানেন না, সপ্তাহের প্রত্যেক রবিবার 10:59 কিন্তু আমার এই চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন। পুরো সপ্তাহ আপনি ফ্রেশ থাকেন, সপ্তাহের একদিন আমার সাথে আপনার দেখা হবে। তাহলে চলুন শুরু করি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানো কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম গাছ আছে। অনেক ছেলে মেয়ে প্রত্যেক দিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তার আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 8টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আমবাগানটি ছিল বাড়ির থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানে একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আম সবচেয়ে বেশি পড়ত। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটা পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, এমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেলে, কিন্তু এবার ওই একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসল, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখে মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো, যা এক কথায় অবিশ্বাস্য। যখন আইজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার বোনও নেই। খুঁজে না পেয়ে আরো ভীতু হয়ে পড়ল, এমন খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে? কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারা হাতের আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি কি একাই আম কুড়াতে গেলে? আমাকে ডাক দিলে না? এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পর সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। এই ঘটনাটা আমি নিজে জাহানার কাছ থেকে শুনেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেহেতু ঘটনাটা শুনলেন, এবং এই ঘটনাটা আসলে একটি ভৌতিক ঘটনাও বলতে পারেন এবং ভৌতিক নাও বলতে পারেন। কেননা
মামাবাড়ি আম টোকাতে কিন্তু একটি সুখ, এবং এই আম টোকানোর সুখটাই কিন্তু অনেক সময় মানুষের সমস্যা হয়ে দাঁড়ায়, যেরকম জাহানের সাথে হয়েছিল। এবং দেখেন একটি আম কিভাবে একটি প্রাকৃতিক আম রূপ নিয়ে নিতে পারে। এই জন্য বলবো, ভয়ের শেষ নেই। দুনিয়াতে এখনও কিন্তু অনেক কিছু আছে অবাস্তব, যেটা আমাদেরকে মেনে নিতে হয়। আমরা মেনে নিতেই চাই, কেননা শয়তান বলতে কিন্তু দুনিয়ায় কিছু নেই, সব হলো জিনের উপলব্ধি, এবং জিন আছে, কোরআনে আছে, এটা আমরা জানি, এই জন্য আমরা এটাকে বিশ্বাস করি। যাই হোক বন্ধুরা, প্রথম ঘটনাটি আপনাদের কাছে কিরম লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন, এবং আপনারা যদি ঘটনা পাঠাতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট জিমেলটা হলো jewelshow@gmail.com। এই মেলে যদি আপনি আপনার ঘটনাটা অডিও ক্লিপ অথবা আপনি লিখে পাঠান, সরাসরি আমার কাছে আসবে। আমি এই যে ঘটনাটা শেয়ার করলাম, এরকম করে সব ঘটনাই সবার সাথে শেয়ার করব। আপনার সাথে অনুভূতি কী ঘটেছে, আপনার সাথে কি ঘটেছে সবাই জানবে। যাই হোক, এখন আমরা চলে যাব হলো দ্বিতীয় ঘটনা যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি ভৌতিক গল্প শুনতে চান অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে প্রত্যেক সপ্তাহে আপনার কাছে ভিডিও চলে যাবে। আর প্রত্যেক সপ্তাহে রবিবার 10:59 ঠিক একটি করে এপিসোড আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন চলে যাচ্ছি পরের ঘটনায়। আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে, 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছর ছোট, তবে ছোট হলো আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে চাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামের ছুটি যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাভি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচার গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাভি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলায় উঠলাম, অনেক কিছু খেললাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এশার নামাজ যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি চলে যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়ার এখনও দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও তার কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনা করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশের জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছের রস হাড়ি ঝুলছে, চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয়ও করছে। সামনে কি হয়, শ্মশান গেট এর কবর স্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনের প্রথম এমনভাবে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশানে পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু আসতে আর মিও মিও ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটল, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো। আমার মনে হলো এইটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু হতে পারে। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম।
কিন্তু কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমাদের খুব ভয় পেয়ে গেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি কোনোদিন আগে দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো একদিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকতেছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে এখানে? রাফি নাকি রাফি? বলল হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়েও কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাসলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে ধন্যবাদ। এরপর থেকে চাচার বাড়ি গেলেও শ্মশানে আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া, সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলেন। ঘটনাটি আজও আমায় ভীতু করে তোলে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু তাহলে দ্বিতীয় ঘটনাটাও শুনে ফেললাম। এবং দ্বিতীয় ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছিলো। আমি জানি না যারা ঘটনাটা শুনতেছেন এবং আপনাদের কীরকম অবস্থা, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি এরকম ঘটনা থাকে অবশ্যই পাঠাতে পারেন, আমাকে মেল করতে পারেন। মেলটা হলো jewelsotirables@gmail.com। আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, হয়তো বা আপনি চাইলে অডিও ক্লিপে পাঠাতে পারেন। যে কোনো ওয়ে আপনি এখানে আমাকে গল্প পাঠাবেন, আমি সবার সাথে শেয়ার করব। আপনার সাথে ঘটে যাওয়া গল্প সবাই শুনতে পারবে। তা একটা জিনিস বলতে চাই, আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এরকম ভৌতিক গল্প ঘটনা শোনার জন্য। এখন আমরা চলে যাব হলো আমার নিজের সাথে যে ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা আপনার সাথে শেয়ার করব। আপনারা আশা করি কন্টিনিউ আছেন এবং থাকবেন সব সময়, এই ভিডিও শেষ না হন পর্যন্ত। আর আপনারা একটা জিনিস বলতে চাই, প্রত্যেক সপ্তাহ রবিবারে ঠিক রাত 10:59 আপনি কিন্তু নতুন এপিসোড পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাহলে আমার ঘটনাতে আমি শুরু করতে যাচ্ছি। এখন যে ঘটনাটা আমি বলবো আমার সাথে ঘটেছে, আমার ফ্যামিলির সাথে বলতে আমার খালাম্মার সাথে, এবং এটাই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেন, ঘটনাটা ছিল আপনার 90 অথবা 80-র দশকে, যখন 1980 অথবা 90-এর কাছাকাছি। এবং ঘটনাটা এরকম হলো যে আমার খালাম্মা একদিন একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এরকম সময় একটা ফকির বসেছিল এক পাশে। বসার পরে ফকির আমার খালাম্মাকে বলছে 5 টাকা ভিক্ষা দে অথবা 2 টাকা ভিক্ষা দে, এরকম কোনো কিছু। তারপর আমার খালাম্মা বলল যে আমার কাছে তো নাই, তাই এখন আমার কাছে তো 5 টাকা নাও 2 টাকাও নাই, তাই আমি তো এখন রাস্তার পথে আসতেছি, এখন আমার কাছে কোনো টাকা নাই, বাবা আমাকে মাফ করেন। তখন ফকিরটা বললো যে না, মাফ করা যাবে না, আমি চাইছি তোর কাছে যে 2 টাকা অথবা 5 টাকা, 2 টাকা অথবা 5 টাকা, এই জিনিসটা একটু লিসেনার মনে রাখবেন, 2 টাকা অথবা 5 টাকা এটা আমাকে দিতেই হবে। তার আমার খাম্মু বললো, এটা আবার কী অবস্থা? আমি বলতেছি আমার কাছে টাকা নেই, আমাকে মাফ করে দেন। না, বলতেছে না, মাফ করা যাবে না, আমাকে 2 টাকা নাহলে 5 টাকা দিতেই হবে। তারপর এক সময় দেখা যায় তাদের তর্কের মাঝখানে আমার খালাম্মা অনেক চেতে গেলো, হ্যাঁ ফকির, আমি বললাম আমার কাছে টাকা নেই, আমার কাছে যা ছিল আমি তাই দিলাম, তারপর আপনি বাড়াবাড়ি করতেছেন হ্যান ত্যান, এই জন্য ভিক্ষা দিতে চায় না কেউ, অনেক কিছু। মানে তখনকার সময় তো মানুষ এরকম একটা ভদ্রতার মতো ছিল না, যে অনেক কথা বলছে। বলার পরে ফকির বলছে যে দেখ, 2 টাকা 5 টাকা দিলি না, কিন্তু তোর থেকে আর আমি টাকা কখনোই চাবো না, আমি এখানে সবসময় থাকি, কিন্তু তোর একটা বড় সমস্যা হবে, যে সমস্যাটা হবে তো আজীবন এই সমস্যাটা থেকে যাবে, তুই মরা আগ পর্যন্ত।
তারপরে আমার খালাম্মা এই জিনিসটাকে একটা মানে গায়ে দিল না, তারও বললো যে দুধ ফকির কথাও জানি না লাভ নেই, বুঝে লাভ নেই, যেহেতু অনেক আগের কথা বলতেছে আমি 90-80 দশকের কথা। তখন আমার খালাম্মা এই জিনিসটা করলো, করার পরে সে বাসায় চলে গেল। বাসা চলে যাওয়ার পরেই যে ঘটনাটা তার সাথে ঘুরতেছিল, সে কখনই এইসব ঘটনাটা অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু রেডি ছিল না। আচ্ছা, প্রথম যে ঘটনাটা তার সাথে ঘটে সে ছিল হলো আপনার পুরান ঢাকার একটা এলাকায়। এমন ঢাকার এলাকাটা কোনটা আমি বলে দিচ্ছি আপনাদের সাথে, সমস্যা নেই। ঢাকার এলাকাটা হলো সাতরোজা, হয়তো বা অনেকজনে জানেন অথবা চিনেন, যারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সাতরোজা, হ্যাঁ, সাতরোজায় একটা বাড়িতে সে থাকতো, নিচতলা বাড়ি, এবং ঘটনাটা তো সেখান থেকে শুরু হয়ে গেছে। আর সে ঘটনা কিছু বলতে ধরেন আপনি 1 থেকে 1.5 বছর পরে ঘটনাটা শুরু হয়েছে, অনেক দিন পরে কিন্তু ঘটনাটা শুরু হয়ে গেছে। প্রথম ঘটনাটা ঘটলো, সে যেখানে থাকতো টিন সেটের উপরে যে ওয়ালটা চারিদিকে বেড়া ছিল, উপরে ছিল আপনার টিন। এই 3-4টা ফ্যামিলি মিলে একটা বাসায় থাকতো, ধরেন নর্মাল বাসা। এখন প্রত্যেক রাত্রে কে জানি ওই ছাদের উপরে দিয়ে হেঁটে যেত আর বড় বড় চাকা মারা হতো। কিন্তু সবথেকে আরও আজব বিষয় হলো, যে চাকাটা মারা হতো, এই যে 4-5টা ফ্যামিলি থাকতো, কিন্তু 4-5টা ফ্যামিলির রুমের ঘরে যে টিন সেট আছে এখানে পড়তো না, পড়তো হলো আমার খালাম্মার ঘরের টিন সেটেই, মানে তার চালের উপরেই। তো অবাক বিষয় হলো, জাস্ট যখনই কোনো মানুষ হাঁটতো অথবা চাকা পড়তো ওই টিন সেটের উপরেই পড়তো, একদম খালাম্মার ঘরের উপরেই। তো এরকম 1বার 2বার 3বার গেল, কিন্তু 4বার 5বারের সময় মানুষ অবাক হয়ে যেত যে আমাদের তো এখানে আশেপাশে কিছু হচ্ছে না, খালি তোমার ঘরের উপরে এরকম হচ্ছে। বিষয়টা কিন্তু আশ্চর্য বিষয়। তো এরকম হতে হতে দেখা যাচ্ছে কিছুদিন এরকম হয়, আবার কিছুদিন বন্ধ থাকে, কিছুদিন হয়। তো ভালো কথা, একদিন রাত্রে আমার খালু যেটা আছে, খালু এখন তো বাসায় আসে নাই, তো আমার খালাম্মা তো বাসায় চুল ছেড়ে বসে রয়েছে সন্ধ্যার সময়, মানে সবাই কথাবার্তা বলতেছে, বলার পরে সন্ধ্যা হয়ে গেছে, যে যা ঘরে চলে গেল। আমার খালাম্মা কি করলো, তখন এখানে বসা ছিল, চুল ছাড়া অবস্থা, ধুম করে আমার খালাম্মার উপরে, হাতের উপরে একটা গরম পানির মতন এরকম একটা পোল্টার মতন তার পানির উপরে পড়লো, হাতের উপরে পড়ার সাথে সাথে খালাম্মার হাতটা পুড়ে গেল। পড়ার সাথে সাথে খালাম্মা হাউমা করে চিল্লাচিল্লি করার পরেই আশেপাশে যারা প্রতিবেশীরা ছিল তারা আসলো, আসার পরে দেখে যে আসলে হাতটা পুড়ে গেছে এবং খুব ভয়াবহ অবস্থা। তারপরে তাকে সামনে যেহেতু ঢাকা মেডিকেল ছিল, ঢাকা মেডিকেল, তাকে যাওয়ার পরে বান ইউনিটে নেওয়ার পরে এটা ওকে করলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এইখানে গরম পানি আসার কোনো ওয়ে এখানে নাই, এবং এখানে ছাদে তো কেউ কারো বাসায় গরম পানি তো অবশ্যই মারবে না, যেহেতু নিচতলার টিন ছিল, আর আশেপাশে কোনো ওরকম বিল্ডিংও ছিল না যে এখানে গরম পানি আসার কথা। তারপরে ওইখানে অনেক দিন রইল, থাকার পরে কিছুদিন পর, মিনিমাম মনে হয় 5-6 মাস পর, ওইখান থেকে তারা বাসাটা ছেড়ে অন্য জায়গায় শিফট করলো। আচ্ছা, যে জায়গায় শিফট করলো এটা কিন্তু আরেকটা ভয়ানক বিষয়, এবং ভয়ানক একটা জায়গায় কিন্তু সে আছে। এবং আজকে আমি যে গল্পটা বলতেছি, গল্পটা কিন্তু একটু লং হতে পারে, আপনারা যারা লিসেনার একটু শুনবেন, শোনার পরে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কেউ আপনারা যদি কাহিনী পাঠাতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে জিমেল দেওয়া আছে, মেল আপনি পাঠাতে পারেন। যাই হোক, যখন নেক্সটে যে বাসায় সে শিফট হওয়ার পরে বাসাটার ধরনটাকে আমি আপনাদেরকে বলে দিই। বাসাটার ধরন ছিল হলো দোতলা বাসা, ভিতরে আন্ডারগ্রাউন্ডের মতন সুন্দর একটা জায়গা ছিল, আর যে বাড়িওয়ালা থাকতো সে দোতলা থাকতো, কিন্তু দোতলার ভিতর দিয়ে সিঁড়ি, উপরে দিয়ে কোনো সিঁড়ি ছিল না, ওরকমভাবে দোতলাটা ছিল। আর যে গোসলখানাটা আছে, গোসলখানার সাথেই একটা মানে কুয়ার মতন একটা আপনার দেওয়া ছিল, টাঙ্কির মতন দেওয়া ছিল। আচ্ছা, আর টাঙ্কির সাথেই একটা রুম ছিল, মানে টোটালি ওই বাসায় বাড়িওয়ালা ছিল আর আমার খালাম্মা ছিল, এ হলো তার মানে কি সিস্টেমটা। তাই ওই বাসাটা ছিল হলো আপনার চানতারা মসজিদ, সাতরোজার ওইখানেই তারা মসজিদ বলতে একটা এলাকা আছে, ওইখানে ছিল। আর একটা গলি নাম আছে, আমি গলিটার কথা বললাম না। আচ্ছা, এখানে একটা সমস্যা কি শুরু হলো, সমস্যাটা হলো যে আমার খালাম্মার মানে বাসায় মেয়ে বলতে একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, তার আর কেউ ছিল না, আর আমার খালু ছিল। খালু যখনই সকালবেলা বের হয়ে যেত কাজে, বের হওয়ার পরে সে 8টা 9টা 10টা, এমনিতেও দেখা যাচ্ছে 12টার দিকেও আসতো অনেক সময়। কিন্তু খালাম্মার যে ছেলেটা ছিল সে পড়ালেখা করতে জন্য বাসায় চলে যেত, মেয়েটা সাথে থাকতো, আবার দেখা যেত মেয়েটা পড়ার জন্য বাইরে যেত। কিন্তু যখনই আমার খালাম্মা সিঙ্গেল থাকতো তখনই কিন্তু এক একটা ভয়ানক বিষয় তার সাথে ঘটতো। সবথেকে বড় ভয়ানক বিষয়টা ছিল তার এরকম একটা অবস্থা ছিল যে আমি যে কাহিনীটা বলতেছি আমার কিন্তু শরীরের লোম খাড়া হয়ে গেছে।
সে একটা সময় এরকম হয়ে গেল, হঠাৎ করে সে তার চুল নিজে ছিঁড়তেছিল, এবং হাত দিয়ে চুলটি সব উঠে ফেলছিল। পরে উঠা দেওয়ানোর পরে কি করতো, এরকম হওয়ার পরে সাট করে সে কি করতো, যে খাটটা ছিল তার ঘরে একটা খাট ছিল, খাটের নিচে চলে গেত, একবার খাটের নিচে চলে গেত গা। তারপর তার যখন খালাম্মা মানে মেয়ে মানে আমার বোন দেখতো, খালাতো বোন দেখতো যে আম্মুর তো খুঁজে পাইতেছি না, আম্মু কই। পরে নিচে একটু মানে যখন খাটের নিচে দেখতো যে আম্মু একবার ছোট্ট গোলের মতন হয়ে কাঁকড়া ধরে মানে একবারে আঁকড়ে যায়, তারপর চুল হাতে থেকে ছিঁড়তেছে আর চিল্লি করতেছে। তো এরকম সময় মানে ও বোন বুঝতো না কী করবো। তারপর তার যে ওই বাড়িওয়ালাকে ডাকতো, বাড়িওয়ালা কাছে যেত না। তারপর এরকম সময় রিসেন্টলি সময় এরকম হয়েছে যে ইয়েতে আসতো, আমার খালু চলে আসতো। খালু আসার পরে দেখতো এই অবস্থা। যখন খালু ধরতো, খালু ধরার সাথে সাথে খালুরে খুমচি দিয়ে অনেক অবস্থা, বাজে অবস্থা করে ফেলাইতো। তারপরে তো ওয়াইফ তো কিছু করার নেই। তারপরে সে অনেক কন্ট্রোল কইরা তারপর এটাকে দেখতো যে আধা ঘন্টা মিনিমাম 1 ঘন্টা পর দেখতো যে সে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু তার মাথার চুল কিন্তু এরকমই রিসেন্টলি হতো, বারবার এরকম হতে দেখা যায় তার মাথার চুল বড় ছিল। আমি আপনাকে বলছিলাম যে সে কিন্তু মাথার চুল ছেড়ে এক সময় বসছিল এক বাসায়, তার মাথার চুল ছিল মাজা পর্যন্ত। কিন্তু এই যে কাজটি হচ্ছিল, হওয়ার সাথে সাথে তার বেশিরভাগই চুল হাত দিয়ে নিজে ছিঁড়ে ফেলতো। তো এরকম একটা যে অবস্থা ছিল, এটা কিন্তু স্বাভাবিক বলতে আপনি পারেন না, কেননা এটা স্বাভাবিক মানুষ কিন্তু তার নিজের চুল ছিঁড়বে না। কিন্তু এরকম হওয়ার পর দেখা যায় এরকম মাঝে মাঝে হতো, আবার ঠিক হয়ে গেতো, মাঝে হতো। তো একদিন একটা ঘটনা ঘটে গেছে। কুয়ার মতন ছিল, কুয়া বলতে একটা আপনার ট্যাঙ্কির মতন ছিল। তো ওই কুয়াতে সবাই পানি নিয়ে গোসল করতো। একদিন হঠাৎ দুপুরবেলায় সবাই সব জায়গায় গোসল করে চলে গেল, কিন্তু আমার খালামা ওইখানে দাঁড়িয়ে গোসল করতে করতে হঠাৎ করে কুয়ার ভিতরে খালামা পড়ে গেছে। কুয়াটা নিচে ছিল যেহেতু ট্যাঙ্কির মতন, পড়ে যেই আপনি বুঝতে পারবেন না, আপনার মাথায় খেলবে না যে একটা মানুষ এতরূপ জায়গায় যে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, এখানে সে পড়েই সাঁতারতে পারতেছে না এবং লাগছে যে ডুবে যাবে, এরকম অবস্থা, ডুবে যাবে। তো এই অবস্থাতে তার মেয়ে তো সামনে ছিল, মেয়ে তো চিল্লি শুরু করেছে। আবার সেই রিসেন্টলি নতুন করে আবার ওই মানে কি বাড়িওয়ালা আসলে আসা পরে বাড়িওয়ালা তাড়াতাড়ি ধরে, বাড়িওয়ালা তো অবাক যে এই জায়গায় মানুষ ডুবে মরে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরে আমার খালাম্মাকে জিজ্ঞেস করলো, আমার খালাম্মা বলতেছে যে আমি তো এখানে দাঁড়ায় গোসল করতেছিলাম, হঠাৎ করে আমার কাছে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি এটার ভিতরে। কিন্তু এখান থেকে যে আমি দাঁড়াই যাব এরকম কোনো কিছু সেন্স আমার ভিতরে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কে জানি আমাকে ধরে রাখছে চুপ দিয়ে, এবং আমি কিছু দুম ছাড়তে পারতেছি না, আমি মারাই যেতাম। এখন বাড়িওয়ালা বলতেছে যে না, আপনার ওয়াইফকে, আমার খালুকে বলতেছে যে আপনার ওয়াইফকে এখান থেকে নিয়ে যেতে হবে, এরকম রাখলে তাহলে আমাদের বাচ্চা ভয় পেয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখানে তাকে রাখতে পারবো না। সে কি করলো, ওই বাসা থেকে শিফট হলো আরেকটা বাসায়। এখন যে এখানে গেছে ওটা 7 রোজার ভিতরে পড়ছে। এটা হলো আপনার আমি আপনাদেরকে বলতে পারি এই নিমতলি, নিমতলি, পুরান ঢাকার নিমতলিতে সে আবার শিফট হলো। কিন্তু এইখানে যে অবস্থাটা হলো এটা আরও ভয়ানক ছিল। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন এবং আমার এই কাহিনিটা শুনতেছেন, আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার হরর গল্প এবং আপনার সাথে ঘটে যাওয়া গল্প যদি মানুষকে শোনাতে চান, অবশ্যই আমার সাথে অ্যাড হতে পারেন। এবং জিমেলটা আমি বলে দিচ্ছি, জিমেলটা হলো, আপনি কাহিনী পাঠিয়ে দিবেন, জিমেলটা হলো joelshow888725gmail.com। এই জিমেলে আপনি চাইলে আপনার ঘটনা পাঠাতে পারেন। আচ্ছা, নেক্সটের 3 নম্বর যে বাসাটাতে গেল, সেইখানে কি একটা অবস্থা হলো সেটা কিন্তু আরও ড্যারিং। আচ্ছা, ওই যে 2টা বাসাতে যে আমার খালাম্মার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হওয়ার পরে আমার খালাম্মা কিন্তু এখন আর কখনই একা কোথাও যেতে পারতো না, তার মেয়ের সাথে তাকে যেতে হতো। মেয়ের সাথে গেলে তাহলে এক জায়গায় যেতে পারতো। রিসেন্টলি সে কিন্তু টয়লেটে গেল, যেরকম ধরেন যে বাসায় একটা নিছিল সেই বাসাতে টয়লেট ভিতরেই ছিল, কিন্তু টয়লেটের সব পাশে ছিল আপনার বারিন্দা, আর একটা রুমের ভিতরেই যেহেতু অল্প ছোট ফ্যামিলি তারা একসাথে ছিল। আচ্ছা, এখানে কি ঘটনাটা ঘটছে, এটা ভয়ানক ঘটনা হলো যে সবসময় তো খালাম্মার সাথে তার মেয়ে যেত, আর খালাম্মা একলা যেত না কোথাও। একদিন ছেলে স্কুলে চলে গেছে, মেয়েটাও পাশাপাশি সাথেই ছিল, খালু তো সবসময়ের মতন কাজেই গেল। খালাম্মা কী করলো, মেয়েকে বললো যে তুই একটু এখানে দাঁড়াইস, আমি একটু টয়লেটে যাবো। তো খালাম্মার মেয়ে বলতেছে আচ্ছা তুমি টয়লেটে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, মেয়েকে বলছে যে তুই আমার সাথে দাঁড়াইস, আমি একটু টয়লেটে আছি, তুই এখানে দাঁড়াইস টয়লেটের আশেপাশে। এটা কিন্তু দিনে অবস্থা, দিন একবারে সন্ধ্যা চুচি অবস্থা, দিনে অবস্থায় সে বলছে যে তুই দাঁড়াইস। কিন্তু এখানে একটা আজব বিষয় হলো, যে মেয়েকে সে বলছে কিন্তু মেয়ে কিন্তু ঘরে ছিল না।
মেয়ে এখানে সে একটা দোকানে জিনিস আনতে গেছে তার বান্ধবীর সাথে, কিন্তু এটা আশ্চর্য বিষয় হলো সে কিন্তু তার মেয়েকে বলছে তুই এখানে দাঁড়াইস, মেয়ে বলছে হ্যাঁ আমি এখানে দাঁড়াইছি। এখানে কিন্তু বিষয়টা অন্যরকম। তারপরে কি হলো, সে কিন্তু চলে গেল টয়লেটে যাওয়ার পরে টয়লেট করতেছে, এরকম সময় মেয়ে আসার পরে আম্মুকে না দেখলাম ঘরের ভিতরে বসে টিভি দেখতেছিল, এখন কোথায় গেল? কিন্তু সে কিন্তু বলছে তার মেয়েকে বলছে দাঁড়ায় থাকিস, সে মেয়েও কিন্তু বলছে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু মেয়ে যখন টয়লেটে যেয়ে দেখলো, যা দেখার মতন মেয়ে রেডি ছিল না, মেয়ের বয়স ছিল মিনিমাম 13 থেকে 14 বছর, মেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার সাথে সাথে যে ভাই পড়তে যায় স্কুলের থেকে আসে থেকে ভাই মেয়ে বোনে অজ্ঞান, বোনকে উঠানোর পরে এখন মার অবস্থাটা যেটা দেখলে ভয়ানক অবস্থা, যেটা আপনারা মানে চোখ বন্ধ করে আমি যেভাবে বলছি আপনি বুঝতে পারবেন। ছেলে দেখতেছে যে একটা যে টুলটাতে আমরা বসি, কাঠের টুল থাকে না, কাঠের টুল, এখন যেহেতু কাঠের টুল বেশি একটা নেই, চার দোকানে অনেক সময় কাঠের টুল দেখবেন, সিঙ্গেল কাঠের টুল, চারদিকে 4টা পাওয়া সিঙ্গেল কাঠের টুল, এই কাঠের টুলের ভিতরে খালাম্মার মাথাটা ঢুকে আছে। আপনি ইমেজিন করতে পারেন জিনিসটা কি, মানে কাঠের যে টুল, এই টুলের ভিতরে খালাম্মার মাথা ঢুকে আছে, এমন টয়লেটে শুয়ে আছে। ছোট্ট একটা টয়লেটের ভিতরে একটা মহিলা মানুষ শুয়ে আছে, তার মাথাটা টুলের ভিতরে, মানে ভয়ানক একটা অবস্থা। সে তো ছেলে একটা চিল্লান দেওয়ার সাথে সাথে, যেহেতু যে বাসায় গেছিল এই বাসার আশেপাশে মুদি দোকানের মতন আছে, মুদি দোকানের লোকজন সব কিছু এসে দেখেছে আসলে এরকম অবস্থা, আর খালাম্মা চিল্লি করতেছে। তো এরকম অবস্থায় মানে কি বলবো যে জিনিসটা এত ভয়ানক হয়ে গেল। তারপরে কি হলো, তারপরে সবাই মিলেমিশে ধরে ওই মানে গলাটা যে কিভাবে ঢুকছে এই 4টা পায়ের ভিতরে, এটা অস্বাভাবিক ব্যাপার। এবং আপনারা বুঝতে পারতেছেন যে নিচ থেকে ঢুকছে, নিচ থেকে না, উপরে থেকে যে 4টা ফাঁক ছিল ওই ফাঁকের ভিতর থেকে গলাটা ঢুকছে। এবং আশ্চর্য বিষয়, এভাবে ঢুকার কোনো মানুষ পারবেই না, আপনি যদি নিজেও চান এভাবে ঢুকেতে পারবেন না, কিন্তু এটা হয়ে গেছে। তারপর সবাই ধরে সব কিছু বেরবুর করে, মানে খালাম্মা তো চিল্লাচ্ছে, মানে গুংরাচ্ছে, এরকম অবস্থা। তাই সবাই ধরে তারপর সব কিছু কমপ্লিট করবো। খালু আসার পরে এই পর্যন্ত কিন্তু এই জিনিসটা কন্ট্রোল হলো। আচ্ছা, আমি আজকে ভিডিওটা যেহেতু আপনাদেরকে ঘটনাটা পুরোটা বলতে পারবো না, কেননা যেহেতু ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেল। এই যে ঘটনাটা বললাম এই পর্যন্ত ফুল স্টপ থাক, নেক্সটের এপিসোডে আমি এই বাকি কিছু ঘটনা আছে যে স্বাভাবিক কীভাবে হলো, তারপর এর সাথে কি ঘটেছিল অ্যাকচুয়ালি, এবং আরও অনেক কিছু আছে। নেক্সটের যে ভিডিও আসবে, এপিসোড আসবে, সেই এপিসোডে আমার এই খালাম্মার আমি গল্পটা বলবো এবং কাহিনীটা বলবো আপনাদের সাথে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, লিসেনাররা যারা আমার ঘটনাটি শুনতেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যদি ঘটনা এরকম আরও শুনতে চান, জানতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভৌতিক গল্প শুনতে চাইলে। আর অবশ্যই আপনাদের সাথে যদি কোনো ঘটে যাওয়া ঘটনা গল্প আছে, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার মেল দেওয়া আছে, চাইলে যে কোনো সময় এনি টাইম যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার ঘটনাটা পাঠাতে পারেন। আপনি চাইলে অডিও ক্লিপ, আপনি চাইলে টেক্সট, আপনি যেভাবেই চান না কেন আমার সাথে ঘটনা পাঠাতে পারেন। সেই ঘটনা আমি সবার সাথে শেয়ার করব। প্রত্যেক রবিবার 10:59 আমার এই চ্যানেলে কিন্তু আপনি ভৌতিক ঘটনা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদেরকে অগ্রিম বলে দিচ্ছি ঈদ মোবারক। যেহেতু রবিবার যে এপিসোডটা এখন চলতেছে, এখন হতে পারে অনেক দেশে হয়ে গেছে অলরেডি ঈদ, এবং অনেক দেশে হয় নাই। যাদের ঈদ অলরেডি হয়ে গেছে তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আবার ঠিক আগামী রবিবার, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।